যে প্রণব বর্মাকে লাথি দিয়ে বাংলাদেশ থেকে তাড়ানো উচিত। তো ভাই এই কথাটা আমার না, এই কথাটা হচ্ছে যে আমাদের মহামান্য স্বাধীনতা 02-2024 জঙ্গি নেতা হাসনাত আবদুল্লাহ স্যারের কথা। গত পরশুদিন উনি বলেছিলেন যে প্রণব বর্মা বা ইন্ডিয়ার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত, ইন্ডিয়াতে আক্রমণ করা উচিত, 7 সিস্টারকে 7 টুকরো করে দেওয়া উচিত, 8 টুকরো করে দেওয়া উচিত, না হলে এই হবে সেই হবে। এগুলো নিয়ে যখন গরম গরম চলছিল তখন সম্ভবত গত পরশুদিন প্রণব বর্মাকে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর ডেকেছিলেন এবং ডেকে ওনাকে কথাবার্তা বলেছেন। এরপরে যতটুকু জানলাম যে প্রণব বর্মা ইন্ডিয়াতে ওনাদের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়েছেন যে এই দেশে ওনার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। সুতরাং এটা দুই দেশের কূটনীতিকদের ব্যাপার, তারা কি করবেন না করবেন সেটা যেহেতু তাদের ব্যাপার। আবার গতকালকে ছিল বন্ধের দিন, এই দিনে বাংলাদেশের অ্যাম্বাসেডারকে ইন্ডিয়ার পররাষ্ট্র দপ্তর ডেকে নিয়ে গিয়ে কি বলেছেন সেইটা নিয়ে আজকে আমাদের মহামান্য হাসনাত স্যার উনি বললেন যে প্রণব বর্মাকে লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দেওয়া উচিত। তার কারণ কি ভাই? একজন কূটনীতিক, সে একটা দেশের অন্য একটা দেশের কূটনীতিক, তাকে এইভাবে শিষ্টাচার বহির্ভূতভাবে লাথি মেরে বের করে দাও, গুলি করে দাও। আবার আরেকজনে যে দাঁতলা একটা পোলা আছে না, কি জানি নাম, যে উমা ফাতেমার ভাই মনে হয়, এটা দুটোটাই দাঁতলা একই রকম। তো ওইটা আবার কইছে যে আগামীতে লং মার্চ যেটা হবে সেটা তোরা খন্তা কোদাল নিয়ে আসবে, ইন্ডিয়ান এম্বাসির একটা একটা ইট খুলে নিয়ে যাবে। তো অবস্থা দৃষ্টে যা মনে হয় যে ইরানে আমেরিকান এম্বাসি যেভাবে জ্বালাই দিছিল আমার সেই দিকেই যাচ্ছে, এবং এটা পুরোটাই ইন্ধন দিচ্ছে সরকার। কারণ এই সব কথাবার্তা যারা বলতেছে তাদেরকে কি সরকার কি এখনো বাধা দিয়েছে বা কোনো কিছু বলেছে যে এইরকম শিষ্টাচার বহির্ভূত কথা বলা উচিত না বা আপনারা এভাবে বলবেন না, এটা সরকার বুঝবে? এগুলো তো কিছু বলে না। তাহলে কি পচ্ছনা আবার সরকারি করছে? গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ হয়ে যাবে। তো অনেকে বলেছিলেন ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে? ভাই কবে বন্ধ হবে, কেমনে বন্ধ হবে সেইটা তো আর আমার হাতের উপর না, যে আর এটা বলাও যায় না যে কোনো একটা দেশের এম্বাসি আজকেই বন্ধ হয়ে যাবে, কালকেই বন্ধ হয়ে যাবে যদি যুদ্ধ না লাগে। তবে সেটার একটা সিমটম তো সম্ভবত আজকে দেখতে পেয়েছেন যে লং মার্চের অজুহাতেই হোক বা নিরাপত্তার ব্যাপারই হোক, যে কোনোভাবে আজকের দিনের যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল সব ক্যান্সেল করে দিয়েছে। মানে ভিসা প্রত্যাশী, ভিসা প্রাপ্তরা সব আজকে টোটাল ওদের অফিসগুলো বন্ধ, এবং ওরা বলছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম বন্ধ। কালকেও খুলতে পারে, পরশুও খুলতে পারে, বা 15 দিন পরেও খুলতে পারে। সেই অবস্থায় আজকে লং মার্চে যেভাবে ওই যে বাচ্চা বাচ্চা পোলা পাইন দেখছেন তো, এখানে একটা 10-12 বছরের সব টুপি পরা মাদ্রাসার পোলা পাইন যেভাবে ব্যারিকেড ভেঙে লাফালাফি করছে, 6 স্তরের মধ্যে 5.5 স্তর ভাঙছে, হাফ স্তর ভাঙতে দেয়। মানে সরকারও চাচ্ছে যে তোমরা আসো আসো আসো, এই জায়গায় আমরা ব্লক করবো, এরপর তোমরা একটা মিটিং টিং করে আপাতত চলে যাবে। এইভাবে কইরা তোমরা শুক্রবার মেইন হিটিং পিরিয়ড, সেই দিনের ভিতরে কিছু একটা ঘটবে। এদিকে আজকে যতটুকু ইনফরমেশন পেলাম যে ইন্ডিয়ান এম্বাসিতে চাকরি করে যারা, তাদের পরিবার যারা বাংলাদেশে আছে, বা বিভিন্ন আপনার ফ্যাক্টরিতে যে ইঞ্জিনিয়ার যারা ভিসা নিয়ে বাংলাদেশে কার্যক্রম করছে বা চাকরি করছে, এদের সকলের পরিবার কে কোথায় থাকে, কি করে না করে সমস্ত লিস্ট নাকি হাসনাত আবদুল্লাহদের কাছে আছে। তার মানে হচ্ছে যে হিটিংয়ে আস্তে আস্তে তারা হিট হবে, তারা এটা বলা হচ্ছে, কিন্তু জানি না কি হবে। তবে সব সম্ভবের দেশ বাংলাদেশ, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। তো আমার এই ভিডিওটা আমার ভারতীয় যেসব ভাই বোন দেখেন তাদের কাছে আমি বলবো যে এই যে আমার দেশের মানুষ এখন যেভাবে আপনারা দেখছেন, যে যেভাবে আপনাদের ঘৃণা করছে, আপনাদের এম্বাসি খুলে ফেলার কথা বলছে, লাথি মারার কথা বলছে, আপনার সরকারের কাছে দাবি জানানো উচিত যে আমাদের দেশে আপনাদের এম্বাসিটা আল্লাহর হস্তে বন্ধ করে দেন, কিছুদিন বন্ধ করে দেন। চাউল ডাল আমাদের কাছে বেচেন না, কি দরকার আছে এই 46 টাকা ধরে 50,000 মেট্রিক টন চাউল বেচার? বন্ধ করে দেন, বন্ধ করে দেন, কাঁটাতারের বেড়া লাগাই দেন, একদম প্রতি ইঞ্চি জায়গায় কোনো সবকিছু বন্ধ করে দেন। একটু দেখুক না, আমার দেশের লোকজনও দেখুক যে আপনারা ছাড়া আমরা চলতে পারি কিনা, আর আমাদেরকে ছাড়া আপনারা চলতে পারি কিনা, একটু দেখানোর দরকার। এবং এই কারণে আমার মনে হয় একটু নিরাপত্তার অজুহাতেও হইলো আপনাদের এম্বাসি এগুলো বন্ধ করে দিয়া একটু চুপ থাকলে তো মনে হয় যে কিছু একটা হবে। আমরাও বুঝবো, যারা আন্দোলন করতে তারাও বুঝবে, আপনারাও বুঝতে পারবেন আসলে কে কার পরিপূরক, কে কার কে দরকার। আর আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েরা এখন রাস্তাঘাটে পালায় রয়েছে, অমুক রয়েছে তমুক রয়েছে, এই অবস্থায় আছে। আওয়ামী লীগ একটা মানে গণ আত্মসমর্পণ কর্মসূচি দেওয়া উচিত, যে যার বিরুদ্ধে এক একজনের ভিতরে 17-18টা মামলা আছে। তো এই হিসাব করতে গেলে আমার মনে হয় 1,00,000-5 লোকের বিরুদ্ধে মামলা আছে।
তারা সকলে গণ আত্মসমর্পণ কর্মসূচি দিলেই হয়, যে সবাই আত্মসমর্পণ করে যার যার মতো সবাই জেলে যাবে, পালাইয়া থেকে আর না খাওয়ার জেলে যায় ডাইল রুটি খায়, কতদিন সরকারও খাওয়াই তারা, কতদিন আমরাও খাইতে পারি সেটাও দেখি। দুইটা গেলে হয়তো একদিন আমরা জেলখানা ভাঙ্গিয়েই বাইরে আসবো, লাখ লাখ পোলা পাই, সেদিন আরেক বিপ্লব হয়ে যাবে। এরকম একটা কর্মসূচি মনে হয় আমার দেওয়া উচিত। তা মূল কথা কিন্তু আসলে যে ভারতের প্রণব বর্মা ওনাকে যে লাথি মেরে বের করে দিবেন, এই ধরনের ঘটনা আমি পৃথিবীর আর কোনো দেশ সম্বন্ধে কোনো দেশের জনগণ এভাবে বলছে কিনা আমি জানি না। এখন আপনারা অনেক বলতে পারেন যে ভাই এরা জনগণ না, ভাই এরা জনগণ না তো এরা কি কুত্তা বিলাই? না, এরা জনগণ, সন্ত্রাসী জনগণ আকার যাই হব, যেহেতু দেশটাই চলতেছে সন্ত্রাসী সরকারের মাধ্যমে, সে তাদের সরকার সন্ত্রাসী হবে। তো এখন প্রণব বর্মাকে আজকে লাথি মারতে চাচ্ছে, কালকে আবার আরেকজনকে লাথি মারতে চাইবে। তবে এই হাসনাত আবদুল্লার মাথায় কিছু আছে, কারণ সে জানে যে প্রণব বর্মা যেহেতু বলে দিয়েছে যে এই দেশ আর কাজ করতে সে ইচ্ছুক না, সুতরাং তাদের সরকার হয়তো তাকে উঠে অন্য কাউকে দিবে। সে হয়তো কালকে বলবে যে দেখছো, আমি যখন বলেছি লাথি মেরে প্রণব বর্মাকে বের করে দেওয়া উচিত, তখনই প্রণব বর্মাকে নিয়ে গেছে। আর এই হাসনাত আবদুল্লার 2 দিন আগে হাসনাত আবদুল্লার হুমকিতে যেহেতু ইন্ডিয়ার মাথা একটু নড়ছে, ওনারা যেহেতু ইয়েকে নিয়ে গেছে, কাকে, বাংলাদেশের অ্যাম্বাসেডারকে নিয়ে যে কিছু বলছে, সেটার বিপরীতে আজকে আবার হাসনাত বলল যে ওরে ডাকছো, তার আগে এরে লাথি মেরে বের করে দেওয়া উচিত। আমার মনে হয় আরেকটু আপনাদের স্ট্রং হওয়া উচিত। কাঁটাতারের বেড়া দিচ্ছেন, দেন, আরো দেন, আরো দেন, আরো দেন, পুরা বাংলাদেশের চতুর্দিকে কাঁটাতারের বেড়া দেন, সমস্যা নাই। কিন্তু আমার মনে হয় যে ভারতীয় অ্যাম্বাসি সবগুলোই আসলে এখন উঠায় নিয়ে যাওয়া উচিত, অথবা আমাদের উপর একটু অর্থনৈতিক অবরোধ দেওয়া উচিত। যদি ভারতের সেই ক্যাপাসিটি থাকে যে আমাদের উপরে একটা অর্থনৈতিক অবরোধ দিতে পারবেন, যদি ক্যাপাসিটি থাকে তাহলে দেন। যদি ভারতীয়রা আপনারা মনে করেন যে মানে বাংলাদেশের সাথে সম্পর্ক না থাকলে আপনারা মারা যাবেন না বা না খেতে পেরে মরবেন না, তেমন যদি মনে করেন তাহলে একটা অর্থনৈতিক অবরোধ দেন, কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, দেখেন না কি হয়। তো আমার মনে হয় না আপনারা পারবেন। তার কারণ হচ্ছে যে আমার সম্ভবত ঢাকা শহরে এখন 13টা পারমাণবিক অস্ত্র নাকি ওই নদী নালা খালে বিলে রেডি করে রাখছে, পাকিস্তানিরা এনে দিয়েছে, এবং কয়েক হাজার জ্যামার নাকি সারা বাংলাদেশে লাগাই দিয়েছে পাকিস্তানিরা। সেইটার বলে এখন আমরা বলিয়ান, আমরা 7 সিস্টার ভাঙছি। ওইদিকে আবার আপনাদের সাবেক বিচ্ছিন্নতাবাদী নেতা, কি জানি নাম, ভারতের বিচ্ছিন্নতাবাদী নেতা, যাকে এক সময় বাংলাদেশ সরকার ধরে ভারতের হাতে তুলে দিয়েছিলেন, তিনি ভারতে গিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন, সেই ভদ্রলোক এখন আবার ঢাকা শহরে ঘুরছেন। আজকে 1 মাস ধরে বিশেষ প্রটোকলে তিনি বিভিন্ন জায়গায় ঘুরছেন। এগুলো কিন্তু এখন কথা চাউর হচ্ছে, চলছে। সুতরাং কি হবে সেটা ভবিষ্যৎ জানে। তবে ভারতীয় সরকারও কি সিদ্ধান্ত নেয় সেটাও দেখার বিষয়। আর আমাদের হাসনাত আবদুল্লাহ তারা যেহেতু আজকের কর্মসূচি ওনাদের হিসাবে মোটামুটি সফল, এবং আমার হিসাবেও মোটামুটি সফল, খারাপও করে নাই এরা তো 5.5 স্তরের নিরাপত্তা তো ভেঙে দিছে। আর হাফ স্তরের নিরাপত্তা সম্ভবত তারা আজকেই করতে চায় না এইসব, কারণ লাথি মারবে, কোপাইবে, কিছু মারবে, এরপরে যায় হয়তো ইরানের মতন ভারতীয় দূতাবাস মুতাবাস যা আছে সবগুলোতে আগুনও লাগাই দিতে পারে। কি করবে সেটা হচ্ছে যে তাদের বিষয়। সুতরাং আপনারা এতক্ষণ হয়তো হাসনাত আবদুল্লাহ সেই ভিডিওটা সকলেই দেখেছেন, যেখানে বলছেন উনি লাথি মেরে ভেঙে দিবেন। তো দেখেন কি হয়, আপনারাই ভালো বুঝেন, ভারতীয় যারা আছেন তারা ভালো বুঝেন, বাংলাদেশি যারা আছেন তারা ভালো বুঝেন। চলুক এভাবে, আমরা দেখতে থাকি। আমাদের একজন নোবেল বিজয়ী সরকার প্রধান ছিলেন, আমরা তাকে নিয়ে নিঃসন্দেহে গর্ব করতে পারতাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই নোবেল বিজয়ী অধ্যাপকের সরকারকে এখন বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে অনেকেই ফ্যাসিস্ট সরকার হিসেবে অভিহিত করার চেষ্টা করছেন। কেউ কেউ ইউনূস সরকারকে স্বৈরাচারী সরকার হিসেবে উল্লেখ করছেন। আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনূস তার এই স্বৈরাচারী সরকারকে টিকিয়ে রাখতে সাংবাদিকদেরকে, গণমাধ্যমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, এমন মন্তব্য করা হচ্ছে। সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরের গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠন এমন মন্তব্যই তুলে ধরছে। যেমন লেখক, সাহিত্যিক এবং সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল, এটির বাংলাদেশ শাখা একটি বিবৃতি দিয়েছে। সেই বিবৃতিতে তারা উল্লেখ করছে, পেন বাংলাদেশ মনে করে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন সাংবাদিককে এভাবে আটক ও গ্রেপ্তার দেখানো আইনের শাসনের পরিপন্থী এবং অগ্রহণযোগ্য। অস্পষ্ট ও কঠোর আইনের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের লক্ষ্যবস্তু বানানো হচ্ছে,
যা সাংবাদিক মহলে ভয়ের পরিবেশ তৈরি করছে এবং জনগুরুত্বপূর্ণ গঠনমূলক বিতর্ক বাধাগ্রস্ত হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা সাংবাদিকদের সুরক্ষায় যেই সংগঠনটি কাজ করে, সিপিজে, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, তারাও একটি বিবৃতি দিয়েছে। এখানেও বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমকে লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। তারা এই আহ্বান জানিয়ে বলছে, একটি ঐতিহাসিক নির্বাচনে কয়েক মাস আগে একজন সাংবাদিককে আটক করার জন্য সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করা গণতন্ত্রের স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতার প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার সম্পর্কে গুরুতর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকারের সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য সংবাদ মাধ্যমের সদস্যদের লক্ষ্যবস্তু করা বন্ধ করতে হবে। আপনারা জানেন যে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে যে আইনে, যে কালা কানুনের মধ্যে আটকানো হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে, ঠিক সেই আইনে আমাকেও আটক করা হয়েছিল 28 আগস্টে, এবং আমার সাথে আরও অনেকে আটক হয়েছিলেন। আপনারা জানেন, অধ্যাপক থেকে শুরু করে মুক্তিযোদ্ধা পর্যন্ত। তো তখন গেটস্টোন ইনস্টিটিউট, যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, তারা একটি নিবন্ধ প্রকাশ করেছিল সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর। তার শিরোনাম ছিল ফ্রম পিস লরিয়েট টু প্রেস জেইলার, দ্য অথরিটেরিয়ান ট্রান্সফরমেশন অফ মোহাম্মদ ইউনুস। নিশ্চয় বুঝতে পারছেন, শুরুতে যে কথাগুলো বলছিলাম তার মোটামুটি নির্যাস এখানে রয়েছে। যে তো এখানে বলা হচ্ছে, বছরের পর বছর ধরে তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগান ভিন্নমত পোষণকারীদের নৃশংসভাবে নীরব করে দেওয়ার সমর্থক হয়ে উঠেছেন, যার ফলে তার দেশ সাংবাদিকদের জন্য বিশ্বের বৃহত্তম কারাগারে পরিণত হয়েছে। আজ আশ্চর্যজনকভাবে একসময় মধ্যপন্থী মুসলিম গণতান্ত্রিক দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের অনির্বাচিত সরকার একই বিপজ্জনক পথ অনুসরণ করছে। 2024 সালের ইসলামপন্থী সমর্থিত অভ্যুত্থানের পর থেকে দেশটির সংবাদপত্রের স্বাধীনতার উপর এক অভূতপূর্ব আক্রমণ প্রত্যক্ষ করেছে। সাংবাদিকদের মিথ্যা অভিযোগে কারাগারে টেনে নিয়ে যাওয়া হয়েছে, আদালত কক্ষে আক্রমণ করা হয়েছে এবং অস্পষ্ট সন্ত্রাসবাদ বিরোধী আইনের অধীনে অপরাধী করা হয়েছে। এখানে যে বলা হলো যে আদালত কক্ষে আক্রমণ করা হয়েছে সাংবাদিকদের, নিশ্চয়ই সেটি আপনাদের মনে আছে। আমার জামিন শুনানির সময়, নিম্ন আদালতে জামিন শুনানির সময় আমার সাথে সাংবাদিকরা কথা বলছিলেন, তখন সেই সাংবাদিকদের উপরে একদল আইনজীবী, বিশেষ একটি পক্ষের আইনজীবীরা সাংবাদিকদের উপরে আক্রমণ চালায় জাজের সামনে, বিচারকের সামনে। বোঝা যাচ্ছে যে আমরা কোথায় আছি। এই কথা তো সত্য যে শুরু থেকেই এই সরকার, ডক্টর ইউনূস সরকার গণমাধ্যমকে টার্গেট করেছে। যেমন সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার হওয়ার পর বিবিসি বাংলাতে একটি রিপোর্ট বেরিয়েছিল, তার শিরোনাম ছিল আনিস আলমগীরকে আটকের মধ্য দিয়ে কি সরকার সমালোচনা বন্ধ করতে চাইছে। গণমাধ্যমের সামনে মব হচ্ছে, গণমাধ্যম কর্মীদেরকে মবের মধ্যে ফেলা হচ্ছে, এবং গত 16 মাসে 354 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। এটি আন্তর্জাতিক আরেকটি গণমাধ্যম ডয়েচে ভেলের একটি রিপোর্টের পরিসংখ্যান থেকে বলা হচ্ছে। এর মধ্যে শতাধিক সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হয়েছে, কারো কারো বিরুদ্ধে অস্ত্র বিস্ফোরক আইন মামলা দেওয়া হয়েছে। আর আমাদের মতো সাংবাদিকদের বিরুদ্ধে তো সন্ত্রাস বিরোধী আইন রয়েছেই চলমান। এই যে 354 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, তার মধ্যে এখনো পর্যন্ত 12 জনের বেশি সাংবাদিক কারাগারে রয়েছেন। এই প্রশ্ন তো উঠছে, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে আর কোনো নির্বাচিত কিংবা অনির্বাচিত সরকারের সময় অথবা নির্বাচিত সরকারের 5 বছরের মেয়াদকালেও এত সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে কিনা। মামলা হতেই পারে সাংবাদিকরা অপরাধ করলে, কিন্তু এই যে 354 জন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হলো, হত্যা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড উল্লেখ করে, কজন সাংবাদিকের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে এই প্রায় 1.5 বছরে। আমরা নিঃসন্দেহে বলবো, শেখ হাসিনা সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরে অনেক সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু
যারা আটক হয়েছিলেন তাদের কাউকে কাউকে হাতকড়াই পরানো হয়েছিল কেবলমাত্র, লাইফ ভেস্ট পরানো হয়নি, হেলমেট পরানো হয়নি, যেমন করে শীর্ষ সন্ত্রাসীদেরকে এসব জিনিস পরানো হয়। যেমন আমাকে পরানো হয়েছিল, সাংবাদিক আনিস আলমগীরকেও পরানো হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় তো আমরা এও দেখেছি, আমি নিজে অসংখ্যবার সমালোচনা করেছি, কন্টেন্ট তৈরি করেছি আপনাদের সামনে, যে শেখ হাসিনা সরকারের সময় আমি এগুলো বলেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনগুলোতে তৈলমর্দন ছাড়া তার কিছু ছিল না। এক শ্রেণীর সাংবাদিক যারা সেখানে যেতেন, তোষামোদি ছাড়া কিছু ছিল না। সেগুলো ছিল গোপাল ভাঁড়ের আসর, এবং সেই গোপাল ভাঁড়ের আসর থেকে কোনো কোনো সাংবাদিকের প্রশ্নের জালে পড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিন্তু তার রাজনৈতিক জীবনের চরম মূল্যটি দিতে হয়েছে। নিশ্চয় মনে আছে আপনাদের, একজন সাংবাদিক প্রশ্ন করছিলেন যে কোটা বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে চাকরি পাওয়ার যোগ্য কারা, মুক্তিযোদ্ধাদের নাতিপুতি নাকি রাজাকারের নাতিপুতি বা সন্তানেরা? শেখ হাসিনা এই প্রশ্নের জবাব দিতে গিয়ে উত্তর দিয়েছিলেন, মুক্তিযোদ্ধার নাতিপুতরা যদি চাকরি না পায় তাহলে কি রাজাকারের সন্তান বা নাতিপুতরা চাকরি পাবে? এবং সেটিকেই ক্যাশ করা হয়েছিল। এইটিকে স্লোগানে রূপান্তর করে সাধারণ মানুষের সেন্টিমেন্টে আঘাত করা হয়েছিল। তারপর তো সাধারণ মানুষ নেমে এলো কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে, তার পিছনে যতই ডিজাইন থাকুক না কারণ সাধারণ মানুষ তো নেমেছে, এটি তো সত্য কথা। এবং সেটি না হলে অভ্যুত্থান সফল হতো না। কিভাবে একজন সরকার প্রধান অনেক কম কিছুতে, অনেক ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে কিভাবে ফাঁদে পা দিতে পারেন, তার উজ্জ্বল দৃষ্টান্ত শেখ হাসিনা। আর সাংবাদিক নির্যাতন করে ঠিক একইভাবে নোবেল বিজয়ী অধ্যাপক তিনি নিজেও কোনো বিপদে পড়তে যাচ্ছেন কিনা সেটা তিনি নিজে ভেবে দেখবেন কিনা, অবশ্যই সেটি তার বিষয়। একটা কথা মনে করিয়ে দিই, যে যেভাবে মেলাতে পারেন, পশ্চিমারা লাদেনের মতো মানুষকে আফগান মুজাহিদ হিসেবে তৈরি করেছিল, এবং সেই লাদেনের মতন আফগান মুজাহিদদেরকে কিন্তু সবশেষ বৈশ্বিক সন্ত্রাসী হিসেবেই সেই পশ্চিমাদের হাতেই প্রাণ দিতে হয়েছে।